তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। পেরিয়ে যায় মাসখানি সময়। কথা ছিল এবার পিয়াস তাকে নিয়ে বাসায় চলে যাবে, তবে তার সম্ভব হয় না। ইরানের বিয়ে হয়েছিল রোজার মাঝে। এরপর একেবারে ঈদ কাটিয়ে পিয়াস তার কাজে ফিরেছে, তবে পিয়ার সাথে তার যাওয়ার সুযোগ হয়নি। যদিও পিয়া তার অনেক মন খারাপ হয়েছিল, তবে মানিয়ে নিয়েছে নিজেকে। পিয়াস আসার সময় যে শ্বশুর বাড়িতে আসলো, তারপর আর ঘটা করে বাবার বাড়ি যাওয়া হয়নি। ঈদের মাঝে পিয়াস সহ নিজে বাড়িতে ঘুরতে গিয়েছিল। সারাদিন থেকে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার চলে এসেছে। ধাপে ধাপে তার সমস্ত বইপত্র কাপড় চোপড় নিয়ে চলে এসেছে। এখন থেকে সে তার শ্বশুর বাড়িতেই থাকবে। পিয়াস ক্যাপ্টেনে ফিরেছে মাসখানিক পেল। লোকটা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, আগের মতো নিজের কাজে যুক্ত হয়েছে। যদিও এখন তার কাজের প্রেশার কিছুটা কমেছে, কারণ সেবা তাদের ফোর্সের সবাই দায়িত্ব নিয়ে নিজেদের কাজ সামলেছে। তাদের ভিতরে অবস্থা ক্রিমিনালের অনেকটাই ধরা সম্ভব হয়েছে। এরা যে ভালো মানুষই আড়ালে যেভাবে সমাজের বিপদ হয়ে দাঁড়িয়েছিল, তাতে তাদের উচ্ছেদ না করলেও আরো সমস্যা বাড়ত। যদিও তা সম্পূর্ণ নিঃশেষ হয়নি, তবে একবার অভিযানে বাকিরা সতর্ক হয়ে গিয়েছে। বড় মাপের কয়েকজনে আটকা যাওয়া, বাকিরা ঠান্ডা হয়ে আছে। দিনগুলো আবার নিজের ছন্দে চলতে থাকে। ক্যান্টনমেন্টে পিয়াস তাদের রেগুলার ডিউটি ব্যবস্থা। হঠাৎ তার পিয়ার কথা মনে পড়ে। সারাদিনের মাঝে একবারও মেয়েটার খবর হয়নি। ফোন বের করে সেই দিন পিয়ার নাম্বারে কল দেয়। কিছুক্ষণ পর পিয়া রিসিভ করে বলে, ঘুম ঘুম কণ্ঠে বলে, কেমন আছেন মেজর সাহেব? তোমার কণ্ঠ শুনে ভালো বোধ করছে। ঘুমাচ্ছিলে নাকি? ওই তো বই নিয়ে বসেছিলাম তো, তাই আর কি ঘুম এসে চোখের পর্দা করা দিচ্ছে। খেয়েছো রাতে? কি রান্না করলে আজ? ভুল করে ফেলেছি আজকে, আবার লবণ ছাড়া ডাল রান্না করে ফেলেছি। পিয়াস হেসে ফেলে, হাসতে হাসতেই বলে, পরে আম্মু কি বললো? বকেছে আমার বউটাকে? একটু না। আপনার আম্মু আসলে শাশুড়ি হতেই পারেননি। শাশুড়িরা এত নরম কেমনে হয়? ওরা হবে দরজাল, কথায় কথায় বকাচকা করবে। তা না করে আমার আপনার আম্মু নিজে গিয়ে লবণ দিয়ে আবার ডাল গরম করে এনেছেন। দেখতে হবে তো কার আম্মু। আসলে কি জানো পিয়া, বাবা চলে যাওয়ার পর আমার মায়ের আর শ্বশুর বাড়িতে জায়গা হয়নি। তখনও দাদি বেঁচে ছিলেন। মাকে কথায় কথায় বকাচকা করতো। আম্মু অনেক মন খারাপ করত। স্বামীকে হারিয়ে শ্বশুর বাড়ি থেকে পাওয়া তাচ্ছিল্য আম্মুকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। তখন আম্মু সব কথায় একমাত্র মানুষ ছিলাম আমি। আমাকে আম্মু বলতো, দেখিস পিয়াস, আমি তোমাদের বউদের দেখিয়ে দিব শাশুড়ি কেমন হতে হয়। তোদের বউকে কখনোই শাশুড়ি নিয়ে অভিযোগ করার সুযোগটাই দিব না। আম্মু সফল হয়েছেন। আসলে আপনার আম্মু অনেক ভালো মানুষ। ভালো তো তুমিও, দুজনেই ভালো বলেই তো একসাথে চলতে পারছো। আচ্ছা, এই পীড়িতের আলাপ সময় পাচ্ছেন কিভাবে? আপনার না নাইট ডিউটি আছে? ডিউটি তো আছেই আমার। ডিউটির মাঝেও বইয়ের জন্য একটু সময় চুরি করেছি। সময় চুর হলাম আজ তোমার জন্য। হ্যাঁ, আর্মির মেজর হয়েও এখন বইয়ের জন্য চুর হয়ে গেলেন। হাই রে। অন্যদিকে ইরান জীবনের মজার এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিয়ে হয়ে গিয়েছে, অথচ জীবনে যেন আগের মতোই। কলেজ পড়াশোনা সব চলছে, শুধু একটা জিনিসই বদলে গিয়েছে। তবে স্যার এখন তার স্বামী হয়ে গিয়েছে। যদিও শাসনটা এখন একটু বেড়েছে। আগে স্যার হয়ে শাসন করত, এখন স্বামীর অধিকার নিয়ে শাসন করে। শুধু বিয়ের দিন ব্যতীত দিয়ানার আসেনি, তবে মাঝে মাঝেই তারা বাইরে দেখা করছে। দিয়ানের কথা ভাবতে ভাবতে দিয়ানের কথা কল চলে আসে। ভিডিও কল দিয়েছে সে। ইরানের মুখে হাসি ফুটে ওঠে। সে মুচকি হেসে কল রিসিভ করে। স্ক্রিনে দিয়ানের মুখ ভেসে উঠতে ইরানের চোখ দুটো যেন আলোর মতো ঝলঝল করে ওঠে। কি ব্যাপার, আজ এত খুশি কেন? এমনি। তবে আপনাকে কেমন উস্কো খুস্কো দেখাচ্ছে? অসুস্থ? কিছুটা হালকা জ্বর এসেছে, অথচ দেখো বউটার কাছে নেই আমাকে সামলাতে। ইরান যেন তার অসুস্থতাকে পাত্তা দিল না, এমন ভাব করে উল্টো বলে উঠে, আপনাকে সামলানো আমার কাজ নাকি? অবশ্যই বিয়ের কাগজে সই করার সাথে সাথে তোমার ডিউটি শুরু হয়ে গিয়েছে মিসেস। ইরান চোখ ঘুরিয়ে বলে, তাহলে আপনার ডিউটি কি? দিয়ান একটু ঝুঁকে স্ক্রিনের দিকে আসে, গলা সুরটা নরম করে বলে, তোমাকে আগলে রাখা সব সময়। দিয়ান শুষিয়েছিল। লোকটা ছোট্ট চোখ করে একটু লাল হয়ে আসে। ইরানের মায়া হয়। সে নরম সুরে বলে, মন খারাপ নাকি লাগছে? ওষুধ নিয়েছেন? সেরে যাবে শীঘ্রই। তুমি পাশে থাকলে ভালো হতো। আমি তো কিছুই পারি না। সামান্য জ্বর হলে কি করতে হয় তাও জানি না। আমি থাকলেও আপনার কোনো সেবাই করতে পারতাম না। তোমার সেবার প্রয়োজন নেই, আমার তোমাকে প্রয়োজন। তোমার উপস্থিতি আমার ভালো হয়। ভালো হওয়ার জন্য ওষুধ কার্যকরী করে। ইরান লজ্জা পেয়ে যায়। বিয়ের পরে এই দূরত্বটাকে ইরানের জীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রতিদিন সময় করে দিয়ানের গ্রুপে জয়েন করে খবর নেওয়া কখনো দূরত্বের কথায় মাথায় আসেনি। তার উপর নিয়মিত কলেজ, প্রাইভেট যাওয়ার প্রতিনিয়ত দেখা যাচ্ছে তাদের। তবে কলেজের কেউ এখনো তাদের বিয়ের খবর জানে না। জানানি কেউ নেই। একেতে ইরানের বিয়ের বয়সই হয়নি, তার উপর দিয়ান তার কলেজের টিচার।
তার স্টুডেন্টদের মাঝে অনেক কথাই উঠবে। সেসব বিপদ থেকে বাঁচতে আরও জানা হয়নি। দিয়ান যথেষ্ট চেষ্টা করে ক্লাসের ইরানের দিকে নজর দিতে নেয়। তারপর ইরানের দিকে নজর পেলে গেলে তার দৃষ্টি নরম হয়ে আসে, আগের মতো কঠোরতা দেখাতে পারে না। এটা কি এখন দিয়ানের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে? তুবা তার কথা রেখেছে, সব ভুলে গিয়ে আগের মতো পড়াশোনায় মনোযোগ দিয়েছে। তবে মাঝের কিছুটা সময় পড়াশোনা থেকে দূরে সরে যাওয়ায় তার কঠোর পরিশ্রম করতে হচ্ছে। ভার্সিটির এক্সামগুলোতে খুব কাছে থেকেও সে সেন্স পাচ্ছে না, প্রিপারেশনে খামতে রয়ে গিয়েছে। দুদিন পর তার আরেকটা ভার্সিটি এক্সাম আছে, এতে তাকে চান্স পেতেই হবে। সে দ্রুত নিয়ে সে প্রিপারেশন নিচ্ছে। তবে হঠাৎই পিয়ার কল আসে তার ফোনে। কল রিসিভ করতেই পিয়া জানায় দ্রুত তার কলেজের সামনে আসতে। তুবা ভয় পেয়ে যায়। পিয়ার অবাক হয়ে কিছু হলো নাকি মাকে জানিয়ে সে দ্রুত বেরিয়ে আসে। সূর্য তখন মাথার অপর থেকে কিরণ দিচ্ছে। ছোট্ট একটা পার্স হাতে তুবা গাড়ির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে একটা অটো পেয়ে যায়। তবে নিত্যদিনের মতো জ্যাম আটকে পড়ে। চারপাশে গাড়ি কালো ধোয়া আর ধুলাবালিতে বেহাল অবস্থা। তখনই তার অটোর পাশে একটা বাচ্চা ছেলে এসে দাঁড়ায়। তুবা মনে করে সাহায্যের জন্য এসেছে হয়তো। পার্স থেকে টাকা বের করে দিতে নিলেই বাচ্চা ছেলেটা হঠাৎ তার পার্স টেনে নিয়ে দৌড় লাগায়। তুবা চিৎকার করে উঠে। পার্সে টাকার পরিমাণ কম হলেও ফোনটা আছে তার। তুবা সবকিছু পরোয়া না করে পিছনে দৌড়ায়। তবে বাচ্চাটিকে নাগল পায় না, ব্যর্থ হয়ে দাঁড়িয়ে পড়ে। কিছু করার আর নেই। পরে জিডিবি করে ফোন পাওয়ার আশা করা ছাড়া উপায় নেই। আপাতত রিক্সা করে পিয়ার কাছে চলে যাবে। পিয়া পরে ভাড়া দিয়ে দিবে। এসব ভাবতে ভাবতে সে পিছু ঘুরে চলে যেতে নিলে পিছন থেকে একটা ছেলের ডাকে সে থেমে যায়। আপু, আপনার ব্যাগ। তুবা পিছনে ফিরে দেখে দেখতে রোগা পাতলা একটা ছেলে তাকে ডাকছে। ছেলেটার হাতে তার ব্যাগটা ধরা। আপা, আপনার ব্যাগ নেন। পোলাটা কিছুই নিতে পারেনি, সবই আছে, তাও আবার দেখে নেন। তুবা ব্যাগ খুলে সব ঠিকঠাক দেখে মুচকি হেসে বলে ধন্যবাদ ভাইয়া। আমি না, আরেকটা ভাইয়া পোলার থেকে ব্যাগটা উদ্ধার করেছে। আমার বলল আপনার দিতে। কে দিয়েছে? ছেলেটা পিছনে ফিরে আর পায় না তাকে। তার কাছে শেষে সে চলে যায়। তুবা আর বেশি না ভেবে রিক্সায় উঠে পড়ে। পিয়া কলেজের সামনে নেমে ভাড়া দিয়ে ব্যাগে একটা বাড়তি কাগজ দেখে। আগে চেক করার সময় খেয়াল করেনি, এখনো না দেখে তাড়াতাড়ি পিয়ার কাছে যায়। পিয়া তাকে দেখে হেসে বলে দেরি করলি কেন? কখন থেকে অপেক্ষা করছিলাম আমি। আরে কত কাহিনী হয়ে গেল, পরে বলবো, আগে বল হঠাৎ এভাবে কেন ডাকলি? পিয়া ফিক করে হেসে বলে ঘুরতে মন চাচ্ছিল, আমার তো আর কেউ নেই, তাই তোকে ডেকে আনলাম। আপু, এত বেশি বেশি হয়ে গেল না? আমাকে ভয় পাওয়া দিচ্ছিলে। তোবার এক বাহু হাতের মাঝে গুজে নিয়ে রিপিয়া বলে আরে চল তো, আজকে সব জাতের আচারটাই কিপ করব। কতদিন ধরে আচার খাই না। আর তোকেও ফুচকা টিপ দিব। আমার লক্ষ্য বোন, চলো তাড়াতাড়ি। দুবোন মিলে রওনা করে একটা ক্লান্ত সময় কাটার জন্য। পিয়া এমন করার পিছনে আরেকটা কারণ রয়েছে। তোবাকে সেই দিন পড়াশোনার কথা বলার পর থেকে মেয়েটা এতটাই পরিশ্রম করা শুরু করেছে যে চারপাশের দিকে কোনো খেয়ালই নেই। আর পরীক্ষার আগে একটু মাইন্ড ফ্রেশ করা বড্ড জরুরি। তাই তো পিয়া বুদ্ধি করে বোনটাকে ডেকে এনেছে। একটু খোলা আবহাওয়া দুবোনের সময় কাটানোর হবে, তবুও মনটা একটু ফ্রেশ হবে। ফ্রেশ মনে ভালো করে পরীক্ষা দিতে পারবে। সেবার তুবার সাথে ঘোরাঘুরি করে আসার পর থেকে পিয়া আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কিছুদিন পার হয়ে সে সেভাবে একটা নির্দিষ্ট রুটিনের মাঝে থেকে বাসায় বসে শাশুড়ির হাতে হাতে কাজ করা, গল্প করা, ননদ দেবরের সাথে গল্প করা, আর রাতে স্বামীর সাথে ফোনে একটা সুন্দর মুহূর্ত কাটানো। এভাবেই জীবন চলতে থাকে বিব্রহীনভাবে। জীবন তাকে নতুন স্বাদ দিতে হঠাৎ ভিন্ন কিছু ছোঁয়া পায় সে। অনুভব করে আজকাল শরীরটা ভালো নেই, অল্পতেই দুর্বল হয়ে পড়েছে সে। খাবারের অনীহা আর পছন্দের খাবারের প্রতিও তৃষ্ণা দেখা দিয়েছে। তাই এই পরিবর্তন দেখে সোমাইয়া বেগম কিছুটা সন্দেহ করেন। এসব বিষয়ে অভিজ্ঞতা থাকাও পিয়া কিছুই বুঝতে পারেনি। তবে শাশুড়ির কথায় নিজেও একটু ভাবে। অবশেষে দোকান থেকে কিট এনে বাসায় পরীক্ষা করে ফলাফল পজিটিভ পায়। তার খুশি আর দেখে কে সোমাইয়া বেগম অনেক খুশি হন। নিশ্চয়ই হতে হবে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। পুরোপুরি নিশ্চিত হয়ে কিছু পরামর্শ নিয়ে তারা বাসায় ফিরে আসে। এত খুশির মাঝেও দুঃখের ব্যাপার ছিল এটাই, পিয়ার স্বাস্থ্যের অবনতি। মায়ের শরীর সুস্থ না থাকলে বাচ্চাও অসুস্থ থাকবে না, তবে তাকে সাবধানে থাকতে হবে। এইটুকু টেনশনের মাঝেও নতুন সদস্যের আগমনের খবর পেয়ে সবাই অনেক খুশি ছিল। পিয়াস চলে গিয়েছে প্রায় 1.5 মাস হলো। এর মাঝেও পিয়াকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ হয়ে উঠতে পারেনি। আর এখন তো পিয়া চাইলেও তার শাশুড়ি যেতে দিবে না। এমনটা শরীর নিয়ে যেতেই বেহাল অবস্থা, নিজেই টিকতে পারে না। তার উপর বেবি পেটে আসার পর 3 মাস নাকি অনেক সাবধানে থাকতে হয়। পিয়া খবরটা পাওয়ার পর থেকে পিয়াসকে জানানোর জন্য খুব মুখে ছিল। লোকটার তার বেশি ইচ্ছে ছিল তাকে পাপা ডাকার সদস্যের আগমনে।
নিশ্চয়ই খবর পেয়ে অনেক খুশি হবে। প্রচন্ড খুশি মনে পিয়া তার স্বামীকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ পায়। আবারও ফোন বন্ধ। লোকটা কি আবারও না জানিয়ে কোনো অপারেশনে চলে গেল? পিয়া চিন্তায় পড়ে যায়। কিছুদিন ধরেই পিয়ার প্রচুর মুড শখ ছিল। এখনো পিয়া নিজেকে সামলাতে পারে না। সুমাইয়া বেগম নিজের রুমে বসে টুকটাক কাজ করছিলেন। হঠাৎই প্রিয়া রুমে গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তিনি হকচকে খেয়ে পুত্রবধূকে ধরে বললেন, কি হয়েছে মা, কান্না করছো কেন? পিয়া কাঁদতে কাঁদতে উত্তর দেয়, আপনার ছেলে ফোন ধরছে না আম্মু, আবার নিশ্চয়ই না জানিয়ে কোনো অপারেশনে চলে গিয়েছেন। সুমাইয়া বেগমও চিন্তিত হয়ে পড়লেন। ভাবির কান্না শুনে ইরান এসে বসে। সে হতভম্ব হয়ে গিয়েছে। মায়ের কথা মতো ভাইয়ের ফোনে কল করলেও প্রথম কয়েকবার রিসিভ হয় না। তবে কিছুক্ষণ পর পিয়াস নিজেই কল ব্যাক করে। ইরান হ্যালো বলতেই পিয়াস বলে, কি হয়েছে ইরান, এতবার কল করলিস কেন? কারো কিছু হয়েছে? অনেক কিছুই হয়েছে ভাইয়া। তুমি কোথায়? ফোন বন্ধ ছিল কেন তোমার? চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। মাত্র বাসায় এসে ফোন চার্জে বসালাম। আর এদিকে তোমার বউ কান্না করতে করতে শেষ। কান্না করার কি আছে এতে? আরে আম্মু বললো এই সময় নাকি হঠাৎ মুড সুইং হয়। ভাবিও হয়তো তেমন কিছু হয়েছে। এই সময় মানে? ফোনটা লাউড স্পিকারে ছিল। পিয়াসের কণ্ঠের টেনশনের প্রকাশ পাচ্ছে। ইরানের কথার মানে সে কিছুই বুঝে নেই। ইরান কিছু বলতে যাবে, পিয়া খফ করে ফোন কেড়ে নিয়ে কেটে দেয়। জিদ দেখিয়ে বলে, বলবো না আমি ওনাকে, খারাপ লোক, খালি টেনশন দেয়, জানাবো না কিছুই। সুমাইয়া বেগম তাকে বললেন, এমন করে না মা, বাচ্চার খবর আগে বাচ্চার বাবাকে শোনাতে হয়। আর আমার পিয়াসের বাচ্চার জন্য বড্ড পাগল। তুমি নিজে ওকে খবর দেও, জানাবে মা, এমন ছেলে মানুষই করো না। পিয়া নাক টানতে টানতে শাশুড়ির কথা শুনে যায়। এটাও তো তিনি ঠিক বলেছেন, অন্তত বেবির কথা তো জানানো উচিত। সে জানাবে, তারপর আর কথা বলবে না। খারাপ লোকদের সাথে কথা বলতে হয় না। পিয়া রুমে গিয়ে বসে। পিয়াসের বারবার কল, সে ফোন সাইলেন্ট করে রেখেছিল। এতক্ষণে সে কল রিসিভ করে। কল রিসিভ হতেই পিয়াস বলে ওঠে, বউ আমার জান, রাগ করো না। ডিউটিতে যাওয়ার আগে একবারও ফোনের চার্জ দেখে খেয়াল করে নেই, তাই তো চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে পড়েছিল। এবারের মতো মাফ করে দাও, আর হবে না এমন, প্রমিস। পিয়া চুপ করে থাকে। তাই পিয়াস পুনরায় বলে ওঠে, তখন ইরান তোমার কিসের সময়ের কথা বলছিল? তুমি কি অসুস্থ বউ? কি হয়েছে বলো আমায়। এই পীড়িত করতে হবে না আমায়। আমায় একটু এইটুকুটুকু দেহে আরেকজনকে ধারণ করতে যাচ্ছে। অসুস্থ আমি না হলে কে হবে শুনে? আপনি আপনি তো নিজের কাজ শেষে পালালেন, আর এখন ফোনের পীড়িতে দেখাতে হবে না। পিয়াস নিস্তব্ধ হয়ে যায়। আরেকজন মানে? তার কথা যেন গলায় আটকে গিয়েছে। অনেক চেষ্টা করে সে মুখ ফুটিয়ে বলে ওঠে, পিয়া তুমি তুমি প্রেগনেন্ট? আমি পাপা হতে যাচ্ছি। হ্যাঁ গো, আমি মামা হব। আমার বেবিটা আসুক না, পরে দুজন মিলে আপনাকে সাইজ করব। ওপাশ থেকে সবটা নীরব হয়ে থাকে। পিয়া তো নিজের মতো বকবক করছিল। হঠাৎ খেয়াল করে পিয়াস কিছুই বলছে না। সে থেমে যায়, ভয় পায়। মেজর সাহেব কিছু বলছেন না কেন? মেজর সাহেব আপনি খুশি হন নেই? আমাদের সন্তান আসছে আমাদের জীবনে, আপনি খুশি হন নেই? চুপ করে সে পিয়াসের উত্তরের আশায় বসে থাকে। হুট করে খেয়াল করে ওপাশ থেকে মৃদু শব্দ পাওয়া যাচ্ছে। পিয়া আটকে উঠে, মেজর সাহেব আপনি কান্না করছেন? পিয়াস নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু নতুন এই অনুভূতির জন্য সে নিজেকে সামলাতে পারছে না। তার কণ্ঠ কেঁপে উঠে, পিয়া চলে আসো না আমার কাছে। আমি তোমায় একটু শক্ত করে জড়িয়ে ধরতে চাই, আমি নিজেকে সামলাতে পারছি না। পিয়াস এমন করুণ কণ্ঠস্বরে পিয়া হয়তো এবার প্রথম শুনল। লোকটাকে সে সবসময় কাঠকঠোর টাইপের ভেবে এসেছে। বাইরে কাজের সময় শক্ত, মেজর তার কাছে আসলেই নরম হয়ে যায়। পরিবারের কাছে লোকটা সবচেয়ে ভরসা পাত্র, আর সেই লোকটাকে এখন এভাবে ভেঙে পড়তে দেখে পিয়া খুব কষ্ট লাগে। ডক্টর বলেছেন প্রথম 3 মাস খুব সাবধানে থাকতে, জার্নি করতে নিষেধ করেছেন। এই সময় নাকি শরীর অনেক নাজুক থাকে, অল্পতে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পিয়াস ঢুক গিলে নিজের অনুভূতিকে সামলানোর চেষ্টা করে, তবে সদ্য পিতা হওয়া খবর পাওয়ার অনুভূতি একদম ভিন্ন। একে ভাষায় প্রকাশ করা যাওয়া সম্ভব না। পিয়াস গলা ছেড়ে নিজেকে সামলায়। শোনো, খাবার দাবার একদম অবহেলা করবে না, যা খেতে মন চায় সাথে সাথে চলবে খাবে। আমি ইমনকে বলে দিব সব সময় সব এনে দিবে। আমার ছোট্ট বলে সংসার করতে হবে না। আমার অবর্তমানে পরিবারের অন্যতম কর্তা সে, তাকেই তো সবকিছু অপর খেয়াল রাখতে হবে। আর আমার ভাই দেখবে সবটুকু খুশি মনে পালন করবে। জানি আমি ইমন খুব ভালো ছেলে, ইরানও বড্ড ভালো, আম্মু অনেক ভালো, শুধু আপনি ভালো নন। মেনে নিলাম। আই সান্ডেনরা কমপ্লিট টু ইউ মাই বেবি। যা বলার বলো এখন, আমি সব শাস্তি পেতে মাথা পেতে নেব। আপনার শাস্তি, এখনই আমাকে ভালোবাসুন বলুন। একবার না, অনেকবার বলতে হবে। যতক্ষণ না আমার মন ভরবে ততক্ষণ ভালোবাসি বলবেন। পিয়াস হেসে ফেলে, তারপর খুব ভালোবাসা নিয়ে মধুসুরে উচ্চারণ করে, ভালোবাসি আমার বউকে, ভালোবাসি আমার অনাগত সন্তানের আম্মুকে, ভালোবাসি আমার মায়ের বড় পুত্রবধূকে, ভালোবাসি আমার ভাই বোনের বড় ভাবিকে, অবশেষে ভালোবাসি তোমাকে। আমাকে ভালোবাসা
ভালোবাসা সবার শেষে বললেন কেন? আমি মানি না। কিন্তু যতবার বললাম ভালোবাসি, সব তোমাকেই বলেছি, মানবো না আমি। পিয়াস ফুস করে দম ফেলে, তারপর একাধারে ভালোবাসি বলে যায়। তৎক্ষণে না তার বউয়ের শাস্তি মিলে। পিয়াস বুঝে গিয়েছে এখন দূর থেকে পিয়াকে মানসিক সাপোর্ট ছাড়া আর কিছুই দিতে পারবে না। তাই আপাতত পিয়ার সকল আবদারি সে নিজের মতো মেটাতে চেষ্টা করে। তাছাড়া সে জানে সে কাছে না থাকলেও তার পরিবারের কাছে পিয়া সর্বোচ্চ ভালো থাকবে। তাই সে এই দিক থেকে স্বস্তির নিস্তার ফেলে। এটা শুনেছে একটা খুশির খবর আছে। এই খুশির খবর শুনে রাত বিরাতেই কিসের খুশির খবর জানতে এলে? আমি প্রেগনেন্ট। দিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে চিল্লিয়ে উঠে বলে, কি, কবে, কখন, কিভাবে? আমি তো তোমার কাছাকাছিই যাইনি এখনো। আবার মানে মাথা ঠিক আছে ইরান? বিনা বিনা পরিশ্রমে বাবা হয়ে গেলাম আমি। ইরান খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসি শুনে দিয়ান ভয় খেয়ে বলে, আরে বলো না, সত্যি আপনি আজ মাথা মোটা হয়ে গেলেন স্যার। আপনার বউ হাসি পাচ্ছে বড্ড। ইস, এখন যদি আপনার রিয়েকশনটা দেখতে পারতাম আমি, খুব ভালো হতো। দিয়ান একটু রাগ করে বলে, মিথ্যে আশা দেখালে? আজব তো, ধরি মাছ না ছুঁয়ে পানি ট্যাপের মনোভাব আপনার। আপনাকে আমি ভালো ভেবেছিলাম। দিয়ান ভয় খেয়ে যায়। তারপর কণ্ঠ নরম করে বলে, আচ্ছা সব ঠিক কথা বলো, হঠাৎ তোমার এই ছোট্ট মাথায় এমন ভাবনা আসলো কেন? কারণ আপনার বোন প্রেগনেন্ট। আমাদের পরিবারের একটা ছোট্ট পুচকি আসতে চলছে। আমি হব ফুপি, আমার মামিও হতে হবে আমায়। কত পরিচয় আমার। আপনি হবেন মামা, আবার ফুপাও। অনেক দায়িত্ব আপনার। চলে আসুন বাসায়, ভাবির পরিবারের সবাই আসবে কালকে। প্রিয়া প্রেগনেন্ট? আলহামদুলিল্লাহ, খুশির খবর। আমি আসবো এই রাতে। কালকে আসি খালামণিদের সাথে। ইরান মুখ গোমরা করে বলে, আপনার ইচ্ছা, আসবেন তো নিজের বোনের কাছে। আমি কি করবো তাতে? আমার যখন মন চাই আসুন, আমি আর কিচ্ছু বলবো না। দিয়ান মুচকি হাসে। আসছি আমি, শাশুড়ি মাকে বলে দাও। আর তুমিও তৈরি থাকো বউ। আমি কেন তৈরি থাকবো? দিয়ান শব্দ করে হাসে। নষ্ট মাইন্ডে পড়া ধরবো তোমায়, ভুলে যাবে না আমি তোমার শিক্ষক। অবশ্যই না পারলে শাস্তি দেওয়া হবে, তবে সেটা আমার স্টাইলে। বি রেডি মাই লিটল ওয়াইফ। গুড গার্ল প্রিয়তমা। শান্ত মন নিয়ে আত্মবিশ্বাসকে সঙ্গী করে পরীক্ষায় বসো। আমি বিশ্বাস করি এইবার তুমি অবশ্যই পারবে। হতাশাকে জয় করে দিও না, সেটাকে পিছনে ফেলে এগিয়ে চলো। তোমার সামনে পরীক্ষা, এক সুন্দর পরিপূর্ণ এক সুখী জীবন। সেই পথ তোমাকে অগ্রহীম স্বাগতম। ছোট্ট এই চিরকুটটা তোমাকে এক অন্যরকম শক্তি এনে দিয়েছিল। সে তো একা নয়, অজানা এক অজন তার পাশে রয়েছে, আর রয়েছে তার পুরো পরিবার। তোবা একটা বড় শ্বাস করে ফেলে নিজেকে প্রস্তুত করে নেয়, শুরু করে পড়াশোনা। দুদিন পর তার এক্সাম। তার বাবার সাথে গিয়েছিল। সেবার সত্যিই ভালো পরীক্ষা দেয়। তার ভাগ্যক্রমে তার রাজশাহী ভার্সিটির চান্স হয়ে যায়। তারপর শুরু হয় তার নতুন সংগ্রাম, নতুন জায়গা, একাকিত্বা, সম্পর্কে টিকিয়ে থাকা। তবে শুরু থেকেই ছিল তার একদম দ্বিমুখী চরিত্রের মেয়ে। নিজের পরিবারে, নিজের বোনের সামনে ব্যতীত সে আর কারো সাথে মিশতে পারত না। আবার যার সাথে মিল হতো তাকে সহজে আপন করে নিতে পারত। কিন্তু ভার্সিটি পৌঁছে বুঝতে পারলো এখানে আর একা থাকলে চলবে না। নিজের চাপের পাশে গণ্ডি পরিস্থিতি করতেই হবে। নিজেকে পাল্টে নিয়ে সে সবার সাথে মিশতে শুরু করে, একাকী পথ চলতে শুরু করে। তবে এত কিছুর মাঝেও সে চিরকুটের মালিকের আর কোনো খোঁজ পায়নি। তবে সবসময় মনে হয় কেউ একজন তার পিছু করে। সে হয়তো তার স্টক করেছে, কিন্তু তার কোনো ক্ষতির আভাস সে পায়নি। এই অজানা ব্যক্তিকে জানার তার এক আকাশ সমান ইচ্ছা। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।